হুম গুড মর্নিং সবাইকে। সিক্স সেমিস্টার বাংলা অনার্সের কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের যারা আছো, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের সিক্স সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। তোমরা সবাই চলে আসো। 1 2 করে 3জন অলরেডি চলে এসেছো। তোমরা সবাই গ্রুপে অ্যাড হয়ে যাও। আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? আমার কথা শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা গেলে তোমরা একটু রেসপন্স করবো, প্লিজ রেসপন্স করবে। আর তোমাদের সব বন্ধুবান্ধবকে বলে দাও যাতে তারা সবাই অনলাইন ক্লাসে এসে যায়। আমি ক্লাসটা এক্ষুনি শুরু করব। তোমরা কয়েকজন এসে গেলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। আমরা জানি যে কোভিড-19 জন্যে আমরা সবাই লকডাউনে পরিস্থিতিতে আছি, সবাই আমরা ঘরে আছি। আজকে লকডাউনের 16 দিন। তো যাতে এই ঘরে বসেও যাতে আমরা সময়গুলিকে কাজে লাগাতে পারি, এই জন্যেই এই ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ অনলাইন ক্লাস চালিয়ে যাবে। তোমরা যদি সঙ্গে থাকো, তাহলে তোমরা যদি সহযোগিতা করো, তা আমরা অবশ্যই ক্লাসটা চালিয়ে যাব। তো আমি 5 জনকে দেখতে পাচ্ছি: প্রণজিৎ, দীপক, মনিকা, সুরমিলি। সবাইকে আমি আবারও শুভ সকাল জানাই। তোমরা আর কারা কারা আছো সবাই এসে যাও। মনিকাকে দেখতে পাচ্ছি। 6 জনে এখনো পর্যন্ত 6 জন এসেছো। আমরা যদি 10 জন হয়ে যায় আমি শুরু করে দেব। তোমরা প্লিজ তোমরা সার্কুলেট করে দাও যাতে সবাই অনলাইনে এসে যায়। আমি আরেকটু যত বেশি সংখ্যায় এখানে থাকবে তোমরা, সবাই আমরা ক্লাসটা করতে ভালো লাগবে। এখনো পর্যন্ত 7 জন লাইভে এসেছে, ভালো লাগছে দেখে। যাই হোক, আরও বাড়বে আস্তে আস্তে নিশ্চয়ই। আজকেই সংখ্যাটা অন্তত 10-এ তো যাবেই, এবং পরেও তোমরা এটা দেখতে পারবে, আমি শেয়ার করে দেব। তো এর মানে এই নয় যে এখন তোমরা থাকবে না। এখন থাকলে তোমরা যদি কোনো রেসপন্স করো তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি তোমাদের সামনে আজকে শেয়ার করব। আজকে আমি আলোচনা করব, তোমাদেরকে বলেছিলাম, আমি তো ক্লাসে অনেকগুলি টপিক আগেই আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব একটা প্রবন্ধ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। তো রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, এই প্রবন্ধটা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আমি শুরু করার আগে আমি চাইছিলাম আরও বেশি সংখ্যায় যাতে সবাই এই ক্লাসটা শুনতে পায়, সবাই যাতে থাকে অনলাইনে। আচ্ছা, সবাই না থাকলেও অন্তত ম্যাক্সিমাম নম্বর যাতে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যাতে এই ক্লাসটা সরাসরি লাইভে দেখতে পায়। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি মনিকা, দেব আছে, সুরমিলি আছে, শম্পা আছে। হ্যাঁ, এমন করে 7 জন আছো তোমরা। তো তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তাহলে শুরু করে দেব।
তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, 8 জন এসে গেছে, আর 2 জন হয়ে গেলে 10 জন হয়ে যেত। আমি ক্লাসটা আরও মজা করে করা যেত, যে একটা 10 জন হয়ে গেছে, অন্তত 2 সংখ্যার একটা ছাত্র ছাত্রী উপস্থিত এসেছে আমার ক্লাসে, অনলাইন ক্লাসে। আমি বলতে হ্যাঁ, ঠিক আছে, 8জনও কম সংখ্যায় নয়, এর পারবে, সবাই জয়েন করে নেবে, তোমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে নেবে। তো যেটা 9 জন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে, 10 জন হয়ে গেছে, বাহ, খুব ভালো। আমাদের ক্লাসের উপস্থিতি কিন্তু 10 জন। রাজদীপও এসেছে, রাজদীপ, হ্যাঁ ঠিক আছে, রাজদীপ, সিমরন গোপ, হ্যাঁ ভালো লাগছে, প্রণজিৎ, হ্যাঁ তোমরা ভালো আছো নিশ্চয়ই, এবং সুস্থ আছো। আমি আশা করব আমরা সবাই সুস্থ থাকব, আমরা আবার একটা সুন্দর সকাল পাবো খুঁজে। তো যেটা পড়াবো বলছিলাম, যে তোমরা কিন্তু আজকে যে টপিকটা পড়াবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই মানে এই প্রবন্ধটা জানলে পুরো 19 শতাব্দীর কবিতার রচনা সম্পর্কে একটা মানে সামগ্রিক একটা ধারণা জন্মে যায়, সামগ্রিক একটা ধারণা পাওয়া যায়। কোন প্রবন্ধটা? রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধটা। এই প্রবন্ধটা এমন যে তোমাদের পাঠ্য আছে এই জন্যে তোমরা পড়বে এমন নয়। এই প্রবন্ধটা কিন্তু এমন প্রবন্ধ যেটা পাঠ্য না থাকলেও প্রত্যেকটা ছাত্রছাত্রীর পড়া দরকার, আর বাংলা অনার্সের ছাত্রছাত্রী তো অবশ্যই পড়া দরকার। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, কার লেখা প্রবন্ধটি? কে লিখেছেন? বুদ্ধদেব বসু। কবে লিখেছেন? 1952 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে এটা রচিত হয়েছিল। পরবর্তীকালে 1966 খ্রিস্টাব্দে এটা বুদ্ধদেব বসু যখন প্রবন্ধ সংকলন নামে একটা প্রবন্ধ গ্রন্থ বার করছেন, তখন সেখানে সেই প্রবন্ধটা আবার গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তো এই প্রবন্ধটা বুদ্ধদেব বসুর লেখা। এখনো পর্যন্ত 12 জনকে আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু সবাই থাকবে, কেউ ডিসকানেক্ট করবে না। আর যদি মাঝখানে ডিসকানেক্ট হয়েও যায়, আমি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি মনিকা, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, তো তোমরা কিন্তু ক্লাসটা থাকবে, কেননা প্রবন্ধটা অনেক বড়। আমি চাই আজকেই প্রবন্ধটা শেষ করে দিতে। তোমরা কি বলো, আজকেই কি শেষ করে দেব একদিনে, না এটার জন্য দুটো ক্লাসে এটা শেষ করব? কি বলতে চাও তোমরা? একটা ক্লাসে কি শেষ করে দেব? একটা ক্লাসে শেষ করে দিতে গেলে একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনতে হবে। একটু মনোযোগ সহকারে শোনো, এবং একটু সময় লাগবে। আমি একটা প্রবন্ধ একদিনে শেষ করে দিলেই ভালো। হ্যাঁ, দেখি কত মানে শেষ করতে পারি কিনা, এবং আমি কিন্তু আশাবাদী যে আমি শেষ করতে পারবো যদি তোমরা সঙ্গে থাকো। এখনো পর্যন্ত আমি 12 জনকে দেখতে পাচ্ছি, 12 জন অবশ্যই সঙ্গে থাকবে। কারা কারা আছো লাইভে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদিনই হবে, ঠিক আছে। মনিকা জানাচ্ছে যে একদিনই শেষ করে দেব। হ্যাঁ ঠিক আছে, একদিনে একটা প্রবন্ধ শেষ করে দিলেই ভালো, তাহলে আর দ্বিতীয় দিন আবার নতুন একটা টপিক শুরু করা যাবে। হ্যাঁ, 13 জন হয়ে গেছে, ভালো লাগছে আমার। আমাদের সুভাষিস স্যারও এখানে এসেছে, যে ভালো লাগছে। তো আজকে আমরা পড়ব বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ। প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ? প্রবন্ধটি সমালোচনামূলক প্রবন্ধ, সমালোচনামূলক। তবে প্রবন্ধ সাধারণত কি হয়? সমালোচনামূলক প্রবন্ধ সাধারণত কি হয়? তথ্য ভারাক্রান্ত হয়, শুধু ইনফরমেশান থাকে, সমস্ত থাকে। এটার মধ্যে তেমন প্রবন্ধের মধ্যে সৃজনশীলতাটা, মানে
প্রাবন্ধিকের সৃজনশীলতাটা খুঁজে পাওয়া একটু মানে সৃজনশীলতাটা মানে কম দেখা যায়। কিন্তু এই বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটি সম্পূর্ণই কিন্তু ব্যতিক্রম। এর মধ্যে মানে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর সৃজনশীল মানসিকতা সেটা আমরা লক্ষ্য করতে পারি, এবং এটার মধ্যে দেখা যায় কি যে কত স্বতঃস্ফূর্তভাবে এই বাংলা গদ্য মানে সাবলীলভাবে লেখা যায়, সেটা কিন্তু এই প্রবন্ধটা পাঠ করলে বোঝা যায়। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে প্রবন্ধের মূল বিষয়বস্তুটা কি, বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে মানে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ সম্পর্কে এবং তার উত্তর সাধক যারা আছেন, মানে তার সমকালীন এবং তার পরবর্তীকালে যারা আছে তাদের কাব্য বৈশিষ্ট্য কি, সেটা কিন্তু খুব সুন্দর করে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে তুলে ধরেছেন। খুব বিস্তৃত আকারে তিনি অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় তিনি প্রবন্ধটি, তো আমি সেখান থেকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যাতে আমরা মানে খুব অতি সহজে মনে রাখতে পারি ব্যাপারটাকে, এই রকমভাবেই আমি তোমাদেরকে সামনে বলবো। যদি কারো বিস্তৃত আলোচনার প্রয়োজন হয় বা মানে জানতে চাও কেউ, তোমরা বইটা পড়ে নেবে, প্রবন্ধটা অবশ্যই পড়বে এবং আরও আলোচনার বই আছে সেগুলি পড়ে নেবে, সেখান থেকে বিস্তৃত আলোচনা মানে জানতে পারবে। আমি প্রবন্ধটার মানে সংক্ষিপ্ত সার কথাটা তুলে ধরতে চাইছি। প্রবন্ধের মূল বিষয়বস্তুটা কি সংক্ষেপে বললে, প্রবন্ধের মধ্যে প্রথমেই বুদ্ধদেব বসু যেটা বলেছেন যে স্বভাব কবির সংজ্ঞা দিয়েছেন এবং স্বভাব কবির বৈশিষ্ট্যটাকে তুলে ধরেছেন। কি আছে প্রথমে, এটার মধ্যে 11টা পরিচ্ছেদ আছে। 11টা পরিচ্ছেদের মধ্যে প্রথম দিকে তিনি তুলে ধরেছেন স্বভাব কবির সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এবং প্রসঙ্গত নীরব কবির কথা আছে। আমরা স্বভাব কবির সংজ্ঞার মধ্যে তিনি কি বলেছেন, স্বভাব কবি বলতে আমরা কাদেরকে বুঝি? স্বভাব কবি মানে যিনি কবিতা রচনার ক্ষেত্রে হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, মানে হৃদয়ের কথা যিনি শুনেন, অর্থাৎ যিনি যখন যেমন প্রাণ চায় লিখে যান, লেখার বিষয়ে চিন্তা এতটুকুও করেন না, যিনি যার হৃদয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তির, হৃদয় আর বুদ্ধি দুটো কিন্তু দুই জিনিস। আমরা বুদ্ধি করে অনেক সময় কথা বলি সমাজের জন্যে, বেঁচে থাকার জন্যে, নিজেরা ভালো থাকার জন্যে, আর 5 জনের সামনে নিজেকে বড় করে মানে নিজে ভদ্রলোক হিসাবে পরিচয় করার জন্যে আমরা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলি। কিন্তু যিনি স্বভাব কবি তিনি বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু তার একটা মানে শত্রুতার সম্পর্ক। তিনি কখনোই বুদ্ধিমত্তার কথাই মানে বুদ্ধি করে কবিতা লিখবেন না, তিনি কবিতা লিখবেন তার হৃদয়ের সঙ্গে, মানে হৃদয়ের থেকে যেটা উঠে আসবে, তার মনে তার প্রাণ যেটা চাইবে, তার মন যেটা চাইবে সেটাই তিনি লিখে যাবেন। তাকেই বুদ্ধদেব বসু স্বভাব কবি বলতে চেয়েছেন। হ্যাঁ, আর এখানে তিনি একটা নীরব কবির প্রসঙ্গ টেনেছেন। নীরব কবির প্রসঙ্গ কিন্তু তোমরা জানো, নীরব কবি মানে কি? আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য
এই যে প্রবন্ধগুলি পড়ছিলাম তখন আমরা নীরব কবি পেয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর নীরব কবি বলতে কি বুঝিয়েছিলেন তোমাদের নিশ্চয়ই মনে আছে। নীরব কবি মানে কি? নীরব কবি মানে বলতে চেয়েছেন যে যিনি আকাশের দিকে তাকিয়ে আকাশের মতো নীরব হয়ে থাকেন। মানে তাকে এই সেই ধরনের কবির কিন্তু আকাশের দিকে চেয়ে থাকাটা কিন্তু কবিত্বের লক্ষণ নয়, তাকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, সেই জায়গায় আমরা নীরব কবির প্রসঙ্গটা বলেছিলাম, এই জায়গা তো আছে। যাই হোক, বুদ্ধদেব বসু যেটা প্রস্ফুটিত করতে চেয়েছেন, তুলে ধরতে চেষ্টা করেছেন, সেটা হচ্ছে স্বভাব কবি। আমি স্বভাব কবি মানে কি বোঝা গেছে তো? আমি আরও একবার বলি, স্বভাব কবি মানে মানে যদি কোনো কবি তার হৃদয়কে শাসন করতে যদি না পারেন, হৃদয়কে শাসন করতে যদি না পারেন, নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, তাকেই কিন্তু স্বভাব কবি বলা যাবে। কে বলেছেন? প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। যে মানে স্বভাব কবি কাদেরকে আমরা বলবো? যিনি হৃদয়ের কথা শুনেন, যিনি প্রাণের কথা শুনেন, যিনি মনের কথা শুনেন, যিনি হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, যিনি হৃদয়কে শাসন করতে পারেন না বুদ্ধিমত্তার দ্বারা, কিংবা নিজে হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারেন না। যে এখন লেখার মানে কিছু একটা মনে পড়েছে তা লিখে যাবেন, তিনি অনায়াসে লিখে যাবেন। যে এটা লিখলে যে তিনি তার সামাজিক একটা প্রেশার আসতে পারে বা রাজনৈতিকভাবে তিনি অবদমিত হতে পারেন, এমন মানে কথা তিনি চিন্তা করবেন না। তিনি শুধুই লিখে যাবেন, তার হৃদয় শুধু লিখে যাবে। এই যিনি হৃদয়কে শাসন করতে পারেন না, মানে যার হৃদয় শাসনের দ্বারা নিয়ন্ত্রণের মানে শক্তি না থাকে, তাকে স্বভাব কবি বলা যায়। আর স্বভাব কবি হিসাবে বুদ্ধদেব বসু বলেছেন যে স্বভাব কবি মানে সার্থক স্বভাব কবি বলেছেন যে তিনি হচ্ছেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস স্বভাব কবি। গোবিন্দ দাসকে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে স্বভাব কবি হিসাবে উল্লেখ করেছেন। কেন স্বভাব কবি কেন বলেছেন? কেননা তার কবিতার মধ্যে হৃদয় রসের আধিক্য দেখা যায়। হৃদয় রসের কথাই আছে তার কবিতায়, আবেগের অতিরেক আছে তার কবিতায়, আছে নিয়ন্ত্রণহীনতা। মানে তিনি কি লিখছেন সেটাকে তিনি কখনোই নিয়ন্ত্রণ করেন না বুদ্ধিমত্তার দ্বারা। স্বভাব কবির পর্যায়ভুক্ত করা হয়েছে। মানে তার কবিতার মধ্যে আছে কি স্বাভাবিক প্রাণের বিকাশ। মানে তার কবিতা হয়ে উঠেছে স্বাভাবিক প্রাণের বিকাশযুক্ত কবিতা। আমরা তার কবিতার মধ্যে স্বাভাবিক প্রাণের বিকাশ লক্ষ্য করি। এই জন্যে বুদ্ধদেব বসু গোবিন্দ দাসকে স্বভাব উত্তর সাধক প্রবন্ধের প্রথম দিকে যে বুদ্ধদেব বসু বলেছেন যে স্বভাব কবি বলতে তিনি কি বুঝিয়েছেন। স্বভাব কবি মানে কি মনে থাকবে? স্বভাব কবি মানে যিনি কবিতা রচনার ক্ষেত্রে, এক কথায় যদি আমরা বলি, মুদ্রা কথায়, যিনি কবিতা রচনার ক্ষেত্রে হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, তাকেই স্বভাব কবি বলা যায়। হ্যাঁ, যিনি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যাই হোক আমরা বলে যাই, ক্লাসটা কন্টিনিউ করি, পরে আমি আবার শেয়ার করে দেব গ্রুপে, তোমরা আবার দেখে নিতে পারবে। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই। না শোনা যাচ্ছে তো?
আহ, মানে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে স্বভাব কবি বলতে কি বোঝায়, এবং বুদ্ধদেব বসু কাকে স্বভাব কবি হিসাবে উল্লেখ করেছেন। আবার এক বাক্যে উল্লেখ করি, যিনি হৃদয় নির্ভর প্রেরণায় বিশ্বাসী, মানে কবিতা রচনার ক্ষেত্রে তিনি হচ্ছেন স্বভাব কবি। হৃদয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তির মানে সম্বন্ধটা এখানে বিপরীত। স্বভাব কবি হিসাবে বুদ্ধদেব বসু কার নাম উল্লেখ করেছেন, কোন কবিকে তিনি স্বভাব কবি হিসাবে মানে স্বভাব কবির পর্যায়ভুক্ত করতে চেয়েছেন, কাকে? গোবিন্দ দাসকে। হ্যাঁ, কেননা তার কবিতায় মানে তিনি স্বাভাবিক প্রাণের বিকাশ লক্ষ্য করা যায়, স্বাভাবিক প্রাণের বিকাশ লক্ষ্য করা যায়। এই জন্যে বুদ্ধদেব বসু গোবিন্দ দাসকে স্বভাব কবি হিসাবে উল্লেখ করেছেন। এরপরে কি আছে? এরপরে যদি আমরা দেখি যে 20 শতকের সূচনা লগ্নের কথা, 20 শতকের প্রথম 2 দশকের যে 2 দশকে যারা যারা কবিতা লিখেছেন তাদের কথা তিনি মানে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে তুলে ধরেছেন। 20 শতকের সূচনা লগ্ন, 20 শতকের সূচনা লগ্ন মানে কি? মানে 1900 থেকে ধরে নিতে পারো 1910, 20 এই হচ্ছে প্রথম 2 দশক। 20 শতক তো শুরু হয়েছে 1901 থেকে একেবারে 2000। 20 শতক, 20 শতকের প্রথম 2 দশক বলতে আমরা কোনটা বুঝবো তাহলে? প্রণজিৎ বলছে স্বভাব কবিটা আবার বুঝান। আচ্ছা, শেষের দিকে আমি আবার একবার তুলে ধরার চেষ্টা করব। আর যাই হোক, আমি স্বভাব কবি বলতে কি বুঝাচ্ছেন প্রণজিৎ এবং সবাইকেই বলছি যে আমি একটা ব্ল্যাকবোর্ড ওয়ার্কের মতো একটা ছক আউট একটা করেছি, কিছু মানে যাতে ক্লাস করাতে আমার সুবিধে হয়। সেই নোটসটা, সেটা একটা নোটস নয়, কিন্তু নোটস বললে ভুল হবে। সেই যে একটা রাফ একটা ওয়ার্ক, হ্যাঁ, একটা রাইট ডাউন একটা সংক্ষিপ্ত আকারে, সেটাকে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব। আমি তোমরা সেখানে দেখে নিতে পারবে, আবার দেখে নিতে পারবে। আমি এখন আসছি 20 শতকের সূচনা লগ্নের কবিতার প্রসঙ্গে। মানে 20 শতকের সূচনা লগ্ন মানে 20 শতকের প্রথম 2 দশকের কথা বুদ্ধদেব বসু বলতে চেয়েছেন। বলেছেন, প্রাবন্ধিক বলেছেন যে 20 শতকের সূচনায় যারা যারা কবিতা রচনা করেছেন, বাংলা কবিতা, বাংলার কবি কিশোর স্বভাব কবিত্ব তাদের পক্ষে ছিল ঐতিহাসিক। মানে 20 শতকের সূচনায় লগ্নে যারা যারা কবিতা রচনা করেছেন, কারা কারা কবিতা রচনা করেছেন একটু বলে নেই। আছেন যতীন্দ্রমোহন, করুণানিধান, কিরন্দন মানে কিরন্দন চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। তারপরে আছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কার কার নাম বললাম? যতীন্দ্রমোহন মানে যতীন্দ্রমোহন বাগচির কথা বলছি। যতীন্দ্রমোহন না সেনগুপ্ত না, যতীন্দ্রমোহন, করুণানিধান, কিরন্ধন, সত্যেন্দ্রনাথ প্রমুখ এবং আরও কয়েকজন কবি আছেন যারা 20 শতকের প্রারম্ভে মানে 20 শতকের প্রথম 2 দশকে কবিতা রচনা করেছেন। তাদের কবিতা রচনা সম্পর্কে বুদ্ধদেব বসু বলেছেন যে বাঙালি কবির পক্ষে 20 শতকের প্রথম 2 দশক
ছিল বড় সংকটের সময়। আমি বুঝতে পারছি না, অনেকে লেফট হয়ে যাচ্ছে, বেশ কয়েকজন আর কি, দুই একজন। যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তোমরা একটু ধৈর্য ধরে শোনো ব্যাপারটা। বুদ্ধদেব যে 20 শতকের প্রথম 2 দশক বাঙালি কবির বড় সংকটের সময়। কেন তিনি সংকটময় বলেছেন? যে 20 শতকের প্রথম 2 দশক বাঙালি কবির পক্ষে কেন সংকটময়, এটা কিন্তু আমাদের জানা দরকার। কেননা 20 শতকে যারা যারা কবিতা রচনা করেছেন, কারা কারা কবিতা রচনা করেছেন? যতীন্দ্রমোহন, করুণানিধান, কিরণধন, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখরা। এই যে কবিরা 20 শতকের প্রথম 2 দশকে যারা যারা কবিতা রচনা করেছেন, তারা কি করেছেন? রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। মানে তারা রবি চুম্বকে আকৃষ্ট হয়ে গেছে। একমাত্র সত্যেন্দ্রনাথকে ছেড়ে দিলে, একমাত্র সত্যেন্দ্রনাথ ছাড়া কাউকেই মানে আলাদা করে চেনা যায় না। সবাই কি করেছেন? রবীন্দ্রনাথকে অনুকরণ করেছেন। সবাই মানে 20 শতকের প্রথম 2 দশকের কবিরা, যতীন্দ্রমোহন, করুণানিধান, সত্যেন্দ্রনাথ বসু, কিরণধন, তারা। এর মধ্যে সত্যেন্দ্রনাথকে একটু আলাদা করে চেনা যায়। কেননা আবার সত্যেন্দ্রনাথ, দেখা যায় সত্যেন্দ্রনাথ একমাত্র শেষ পর্যন্ত শুধু ছন্দরাজ হয়ে থাকলেন, অনেক ছন্দ টন্দ লিখে ফেললেন। তারা কি করেছিল আসলে? এই যে এর কারণটা কি ছিল? 20 শতকের প্রথম 2 দশক বড় সংকটের সময় বাঙালি কবির পক্ষে। কেন? কেননা রবীন্দ্রনাথের প্রতিভা তখন ছিল মধ্য গগনে। রবীন্দ্রনাথ কিন্তু তখন কি করেছেন? অনেকগুলি কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছেন, আমরা জানি। সোনার তরী, চিত্রা, চৈতালি বেরিয়ে গেছে। এরপরে 1913-তে তো তিনি গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ লিখে কি পেয়ে গেছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। মানে রবীন্দ্রনাথই রবীন্দ্রনাথ, সারা পৃথিবী জুড়ে বিশ্বকবি হয়ে গেছেন তখন তিনি গীতাঞ্জলির লিখে নোবেল পুরস্কার পাওয়ার পর। আর সারা বাংলায় তার জয় জয়কার। মানে রবীন্দ্রনাথের প্রতিভা তখন ছিল একদম, মানে রবীন্দ্র প্রতিভা তখন ছিল বলা যায় মধ্য গগনে, মধ্য আকাশে। হ্যাঁ, তাদের পক্ষে এই জন্যে ওই সময়ে যারা কবিতা রচনা করেছেন, মানে 20 শতকের প্রথম 2 দশকে, আমরা একাধিকবার তাদের নাম উল্লেখ করেছি, তারা কি করেছেন? তাদের পক্ষে অনিবার্য হয়ে উঠেছিল, যেহেতু চারদিকে শুধু রবীন্দ্রনাথের জয় জয়কার, রবীন্দ্রনাথের প্রতিভার গুণগান সব দিকে যেহেতু হচ্ছে, এই জন্যে তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথকে অনুকরণ করা। অনিবার্য ছিল কি করা? রবীন্দ্রনাথকে অনুকরণ করা। কিন্তু এটাই কিন্তু অসম্ভব ছিল। কেননা রবীন্দ্রনাথ, অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। মানে খুব সুন্দরভাবে বুদ্ধদেব বসু লাইনটা ব্যবহার করেছেন কি, তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। মানে তারা সামনে দেখেছেন যে রবীন্দ্রনাথকে অনুকরণ করলেই তারা কবিতা রচনা কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এই জন্যে তাদের কাছে যেন কবিতা রচনার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে, কেননা তারা রবীন্দ্রনাথকে অনুকরণ করছেন। কিন্তু তারা কি করেছেন? রবীন্দ্রনাথের ছন্দ, সুর সব এখানে তৈরি আছে, শুধু রবীন্দ্রনাথকে ধ্যান করলেই হবে, শুধু সেখানে কবিতা রচনা গেলেই হবে। আসলে রবি তাপে, মানে রবীন্দ্রনাথকে অনুকরণ করতে গিয়ে তারা কি করেছেন?
তারা তাকে বিসর্জন দিয়ে দিয়েছে। 20 শতকের কবিরা রবীন্দ্রনাথকে অনুকরণ করতে গিয়ে তারা তাদের মৌলিকতাকে, তারা তাদের যে সৃজনশীলতা সেটাকেই বিসর্জন দিয়ে দিয়েছেন। তারা হতে চেয়েছেন কি? রবীন্দ্রনাথের মতো। আর রবীন্দ্রনাথের মতো হতে গিয়ে তারা রবীন্দ্রনাথেই হারিয়ে গেছেন। বড়জোর কি করেছেন? বড়জোর তারা রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতার ছেলে মানুষই সংস্করণ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের কবিতার সেই অন্তর্নিহিত, অস্ফুট অন্তর্নিহিত ভাবকে তুলে ধরতে, মূল ভাবটাকেই তারা ধরতে পারলেন না। বুদ্ধদেব বসু বলেছেন যে 20 শতকের ওইখানে কথা বলছে, হ্যাঁ একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমি আবার ব্যাপারটা বলি, এইটা নিয়ে প্রশ্নের মধ্যে থাকে পরীক্ষার মধ্যে, যে লাইনটা কি থাকে, বাঙালি কবির পক্ষে 20 শতকের প্রথম 2 দশক বড় সংকটের সময়। বাঙালি কবির পক্ষে 20 শতকের প্রথম 2 দশক বড় সংকটের সময়। কেন বলেছি একবার, আবারও বলি, যদি সংক্ষেপে বলি যে 20 শতকের প্রথম 2 দশক 1900 থেকে 1920 এরকম, 1920 এরকমটা সময়টা বলতে পারো তোমরা, 20-25 এমন প্রথম 2 দশক সংকটময় বাঙালি কবির পক্ষে। কেননা তখন রবীন্দ্রনাথের প্রতিভা ছিল মধ্য গগনে। এই জন্যে বাঙালি ওই সময় যারা কবিতা রচনা করছেন, কারা? যতীন্দ্রমোহন, করুণানিধান, কিরণধন, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখরা। তারা কি করেছেন? তারা অনিবার্যভাবেই রবীন্দ্রনাথকে অনুকরণ করেছেন, কিন্তু অনুকরণ করতে গিয়ে আসলে তাদের পক্ষে ছিল অসম্ভব ব্যাপার। তাদের কাছে তখন তারা ভেবেছিলেন যে কবিতা রচনাটা অনেক সহজ হয়ে গেছে, রবীন্দ্রনাথে শিখেছেন, রবীন্দ্রনাথকে অনুকরণ করলেই চলবে। আর রবীন্দ্রনাথকে অনুকরণ করতে গিয়ে রবীন্দ্রনাথের মতো হতে গিয়ে রবীন্দ্রনাথে তারা হারিয়ে গেছেন। বড়জোর তারা কি করেছেন? রবীন্দ্রনাথের কিছু কিছু ছেলে মানুষই সংস্করণ করেছেন। রবীন্দ্র কবিতার যে একটা অস্ফুট অন্তর্নিহিত তাৎপর্য আছে, সেটাকে তারা কিন্তু ধরতে পারেননি। এই জন্যেই আর এর জন্যে কিন্তু বুদ্ধদেব বসু এই কবিদেরকে সমালোচনা করেননি যে এটা কবিদের সীমাবদ্ধতা, তা নয়। আসলে সময়কালটাকে তিনি দায়ী করেছেন। এই জন্যে তিনি বলেছেন যে 20 শতকের সূচনায় যারা বাংলার কবি কিশোর স্বভাব কবিত্ব তাদের পক্ষে ছিল ঐতিহাসিক। তার কারণটা হচ্ছে এখানে ওই সময় রবীন্দ্রনাথের প্রতিভা ছিল তখন মধ্য আকাশে। এই জন্য তারা রবীন্দ্রনাথে হারিয়ে গেছেন। আর রবীন্দ্রনাথকে হারাতে গিয়ে আসলে তারা রবীন্দ্রনাথের রবীন্দ্র কবিতার অস্ফুট অন্তর্নিহিত তাৎপর্যকে তারা কেউ ধরতে পারেননি। এরপরে এই কাজটা করে এই 20 শতকের প্রথম 2 দশকের কবিরা। এরপরে আমরা আসতে পারি যে এখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন। এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন, যারা এসেছেন তার মধ্যে প্রথম যে কবি বেরিয়ে আসতে পেরেছেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলছেন নজরুল একমাত্র মৌলিক কবি ওই সময়ের মধ্যে, ওই সময়ের প্রেক্ষাপটে।
কেন? কেননা নজরুল গড়ে উঠেছেন একটু ভিন্ন পরিবেশে, রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে, একটু ভিন্ন পরিবেশে তিনি গড়ে উঠেছিলেন। তার গড়ে ওঠার মানে তার বড় হয়ে ওঠার পরিবেশটা ছিল সংগ্রামমুক্ত। হ্যাঁ, ঠিক আছে। আশা করি আবার সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা লাইভে থাকবে, একটু নেটওয়ার্কের সমস্যা থাকলেও আমাদেরকে ক্লাসটা করে যেতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সত্যেন্দ্র গোষ্ঠীর পরে একমাত্র মৌলিক কবি কে? নজরুল ইসলাম একমাত্র মৌলিক কবি। নজরুল মৌলিক কবি, মানে নজরুলের মধ্যে মৌলিকতাটা কিভাবে তৈরি হয়েছে? আসলে নজরুল যে গড়ে উঠেছিলেন, তার যে জীবনের পটভূমিকাটা, এই জীবনের পটভূমিকাটা ছিল ভিন্ন। তার গড়ে ওঠার পরিবেশটা ছিল সংগ্রাম মুখর। রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে এক ভিন্ন সংগ্রাম মুখর পরিবেশে বড় হয়ে উঠেছিলেন, আর সেইটাই তাকে মৌলিক কবি মানে মৌলিক কবিতা রচনায় সহায়তা করেছে। মানে তার কবিতা রচনাটা ছিল সহজাত। তিনি রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে ছিলেন, তার জীবনের পটভূমিকাটা ছিল অত্যন্ত সংগ্রাম মুখর। তিনি প্রথম দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথে বাংলা কবিতা রচনা করা সম্ভব। রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথে বাংলা কবিতা রচনা করা সম্ভব প্রথম কে দেখালেন? নজরুল ইসলাম। নজরুলের রচনার মধ্যে আমরা দেখব যে সামাজিক রাজনৈতিক বিদ্রোহ একটা আছে। সামাজিক রাজনৈতিক বিদ্রোহ। তিনি সমকালীন সমাজ নেতিবাচক দিকগুলি আছে তার বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা তার বেশ কিছু কবিতায় তার সেই বিদ্রোহী মনোভাবকে খুঁজে পাই। আমরা তার ছাত্রদলের গান কিংবা কান্ডারি হুঁশিয়ার, এই যে কবিতাগুলি আছে মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের বিদ্রোহী সত্তাকে খুঁজে পাওয়া যায়। এটা কি বিদ্রোহ? সামাজিক রাজনৈতিক বিদ্রোহ। কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই, কোনো সাহিত্যিক বিদ্রোহ তার মধ্যে লক্ষ্য করা যায় না। মানে তিনি কিন্তু ইচ্ছে করে তিনি কিন্তু যে সজাগভাবে রবীন্দ্রনাথ থেকে যে আমি দূরে রবীন্দ্রনাথের মতো করে কবিতা লিখব না, এমন কিন্তু তার মধ্যে কোনো পরিকল্পনা ছিল না। তিনি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ থেকে বহু দূরে বসে, এক অন্য মানে পটভূমিকায় দাঁড়িয়ে। তার কবিতায় কি আছে? তার কবিতায় আছে বিদ্রোহী সত্তা, একটা বিদ্রোহী চেতনা। এই জন্যে তার কবিতা হয়ে উঠেছে রবীন্দ্রনাথ থেকে মানে অনেক রবীন্দ্রনাথের কবিতা থেকে মানে অনেক একটা বিদ্রোহী মানে মৌলিক মানে কবিতা তিনি লিখেছেন, যেটা ওই 20 শতকের প্রথম দিকের যারা কবিতা রচনা করেছিলেন তাদের মধ্যে কিন্তু সেই মৌলিকতাটা ছিল না। এই জন্যে মানে বুদ্ধদেব বসু বলতে চাইছেন যে নজরুলের মধ্যে প্রথম মানে 20 শতকের মৌলিক কবির বৈশিষ্ট্যটা খুঁজে পাওয়া যায়। মানে তিনি বিদ্রোহ করেছেন, সামাজিক বিদ্রোহ, রাজনৈতিক বিদ্রোহ, মানে তার কবিতার মধ্য দিয়ে। কিন্তু সাহিত্যিক করেননি, তিনি ভাবে করেননি, অজান্তেই তিনি একটা নতুন যুগ এনেছেন। একটা অচেতনভাবে তিনি যেটা শুরু করেছিলেন,
যে রবীন্দ্রনাথ থেকে দূরে এসেও অন্য পথেও কবিতা রচনা করা সম্ভব, সেটা তিনি সজাগভাবে দেখাননি, অজান্তেই কবিতা রচনার মাধ্যমে দেখিয়েছেন। আর এরপরে আরেকটা যুগের কথা বলেছেন বুদ্ধদেব বসু তার প্রবন্ধে। এরপরে তিনি বলেছেন কল্লোল গোষ্ঠীর কথা, যে বাংলা ভাষার প্রথম মৌলিক কবি তিনি বলেছেন নজরুল ইসলাম। তার কবিতার মধ্যে অনেক ত্রুটি আছে, থাকলেও তিনিই বাংলা ভাষার প্রথম কবি, মৌলিক কবি। রবীন্দ্রনাথের পর নজরুল ইসলাম বাংলা ভাষার প্রথম মৌলিক কবি। যদি প্রশ্ন থাকে রবীন্দ্রনাথের পর নজরুল ইসলাম বাংলা ভাষার প্রথম মৌলিক কবি, আলোচনা করো, তাহলে তোমরা নিশ্চয়ই আলোচনা করতে পারবে আশা করি, যে কেন তিনি বাংলা ভাষা, রবীন্দ্রনাথের পর বাংলা ভাষার প্রথম মৌলিক কবি।